আবারও একবার জানাবো যে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে তাতে কিন্তু স্পষ্ট আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা, তারপরেই এনডিএর দখলে যেতে চলেছে বলা যেতে পারে বিহার। বিহার কার দখলে যাবে এটি কিন্তু সকলের মনেই আজ সকাল থেকেই প্রশ্ন, সকলের নজর কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকেই রয়েছে। আর এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে তাতে কিন্তু বিহার আবারও ফের এনডিএর দখলে যেতে চলেছে, বিহারে ফের এনডিএ সরকার গঠন করতে চলেছে, সেটি কিন্তু প্রায় স্পষ্ট বলা যেতেই পারে। যদিও দুই দলের মধ্যে অর্থাৎ মহাগঠবন্ধন এবং এনডিএ এই দুই দলের মধ্যে কিন্তু ভোটের পার্সেন্টেজের যে ব্যবধান সেটি কিন্তু অনেকটাই কম, 2% তাদের কিন্তু পার্সেন্টেজের মধ্যে ব্যবধান রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে, তবে আসন সংখ্যার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এনডিএ। আমরা আবারও কথা বলার চেষ্টা করব, আমার সহকর্মী রয়েছেন সরাসরি আমার সঙ্গে। পাপুল, যেমনটা আমরা দেখছি এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, একদিকে এনডিএ অন্যদিকে মহাগঠবন্ধন। এনডিএ অনেকগুলো আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে মহাগঠবন্ধন তারা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। কি কি কারণ থাকতে পারে এই ব্যবধানের? একদমই কোনোমে আমরা সকাল থেকে আজকে জানি আমরা বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা এবং সেই বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সমগ্র বিহারবাসী কিন্তু সেদিকে তাকিয়েছিল, কারণ সকাল থেকেই চলছিল বিহারে কার সরকার হতে পারে, অর্থাৎ পরিবর্তন না প্রত্যাবর্তন, এর দিকে তাকিয়েছিল সমগ্র বিহারবাসী। বিহারের 7.5 কোটি যারা ভোটদাতারা যারা এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন তারা কিন্তু সেদিকে তাকিয়েছিল। কিন্তু এখন প্রায় 2:30 বাজতে চললো, এখন বলা চলে কোনো পরিবর্তন না, অর্থাৎ যে সরকার ছিল নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএর যে সরকার ছিল সেই সরকারে আবার প্রত্যাবর্তন হচ্ছে, এটা বলার কোনো অবকাশ রাখে না, কারণ এই মুহূর্তে তাদের যে সংখ্যা সরকার গঠনের থেকে অনেকটা এগিয়ে গেছে। সরকার আমরা জানি 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে, কোনো অ্যালায়েন্সকে, কোনো গঠবন্ধনকে যদি সরকারে আসতে হয়, ক্ষমতায় আসতে হয়, তাহলে 122টি আসনে বিধানসভা আসনে জিততে হবে। তাহলে সেই হিসাবে কিন্তু এখন যে সংখ্যা দাঁড়িয়েছে এনডিএ অর্থাৎ জেডিইউ নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ গঠবন্ধনে এনডিএ জোটে যে সংখ্যা দাঁড়িয়েছে 200+ সংখ্যায় তারা কিন্তু এই মুহূর্তে লিডিংয়ে আছে, অর্থাৎ এক প্রকার বলা চলে তারা এই আসন 200+ আসন তারা কিন্তু জিততে চলেছে। তাহলে এখান থেকে নিশ্চিত যে আমরা বলতে পারি যে বিহারে কোনো পরিবর্তন নয়, আবার সেই সরকারি তার মানে বলা যেতেই পারে যে এনডিএর এই এগিয়ে থাকা কি তবে বিহারের রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? একদমই কোনোমে তুমি যেমনটা বললে এনডিএর যে এত সংখ্যায়, অর্থাৎ বিহারে যখন 2 দফা নির্বাচন সম্পূর্ণ হলো, অর্থাৎ প্রথম দফায় 6 নভেম্বর এবং দ্বিতীয় দফায় 11 নভেম্বর, এই 2 দফা নির্বাচনের পর যখন সমস্ত বুথ ফেরত সমীক্ষা এবং এক্সিট পোল যেটা দেখাচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা বেশি আসনে এগিয়ে গেছে এনডিএ জোটের শরিক দলেরা, অর্থাৎ বিজেপি এখন এককভাবে তারা 91টি আসনে লিডিং করছে এবং সেখানে তার জোট শরিক জেডিইউ প্রায় 80টি আসনের মতো এগিয়ে রয়েছে এবং তার এনডিএ জোটের যে দলগুলি আছে অর্থাৎ এলজেপি চিরাগ পাসওয়ানের নেতৃত্বে এলজেপি তারাও 22টি আসনে এগিয়ে রয়েছে এবং হাম 5টি আসনে এবং আরএলএম তারাও 4টি আসনে এগিয়ে রয়েছে। এই যে এত সংখ্যায় তারা এগিয়ে রয়েছে, অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনে যদি আমরা দেখি এনডিএ অ্যালায়েন্সের দুই বড় রাজনৈতিক দল বিজেপি এবং জেডিইউ তারা কিন্তু 243 আসনের মধ্যে প্রত্যেকটি দলে কিন্তু 101টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেদিক থেকে যদি আমরা দেখি 101টি আসন প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি এখন সর্ববৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। 91টি আসনে তারা কিন্তু জিততে চলেছে, এটা বলা যেতে পারে। এখনো যদিও তারা জয়লাভ করেনি, কিন্তু 91টি আসনে তারা কিন্তু এগিয়ে রয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তারা কিন্তু এগিয়ে রয়েছে। অপরদিকে জেডিইউ প্রায় 80টির মতো আসনে এগিয়ে রয়েছে। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি মহাগঠবন্ধন তারা কিন্তু যে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিল বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, আমরা যখন দেখেছিলাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইউথ ভোটকে নিজেদের ভোট বাক্সে প্রতিফলিত করার জন্য যে অপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, তিনি বিভিন্ন রকম কলা কৌশলের মাধ্যমে। একেবারে পাপুল, তুমি যেটা বলছো যে রাহুল গান্ধী তিনি পৌঁছে গিয়েছেন, ভোটার অধিকার যাত্রা করেছেন, জনসংযোগ করেছেন, তারা প্রচারের বহু চেষ্টা চালিয়েছেন, কিন্তু তারপরেও তাদের প্রচার কোথায় ব্যর্থ হলো বলে মনে হচ্ছে?
একদমই কুনামি, তুমি যেমনটা বললে ঠিক একদম তাদের প্রচার, রাহুল গান্ধী যেমন তাদের যে ভোট ব্যাংক কিভাবে তাদের ভোট বাক্সে প্রতিফলিত করা যায় এবং তেজস্বী যাদব সেই প্রচেষ্টায় চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এই প্রচেষ্টা তাদের, আমার মনে হয় তাদের এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে যখন মহাগঠবন্ধন মুখ্যমন্ত্রী ফেস এবং উপমুখ্যমন্ত্রী ফেস যে মুহূর্তে তারা কিন্তু ঘোষণা করেছে সেই মুহূর্তেই কিন্তু তাদের এই প্রয়াসটা হয়তো তাদের ভোট বাক্সে প্রতিফলিত থেকে অনেকটা ব্যাঘাত ঘটেছে। কারণ আমরা জানি সাইনি সমাজ যেখানে মহাগঠবন্ধন মুকেশ সাহানিকে ডেপুটি সিএম প্রজেক্ট করেছে, অর্থাৎ ভিআইপি পার্টির সুপ্রিমো মুকেশ সাহানিকে যখনই তারা ডেপুটি সিএম হিসেবে প্রজেক্ট করলো, বিহারে আমরা যদি দেখি জাতপাতের রাজনীতিতে বিহার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিহারের রাজনীতিতে আমরা যদি দেখি সেই সাইনি সমাজ বিহারে প্রায় 4.5 থেকে 5% মতো তাদের গোটা বিহার রাজ্যে ভোট রয়েছে। অপরদিকে আমরা যদি দেখি এই মহাগঠবন্ধনের একটা বড় অংশ দীর্ঘদিন থেকে আমরা জানি মুসলিম সমাজ দীর্ঘদিন থেকে আরজেডি এবং কংগ্রেসকে ভোট করে এসেছিল, বিশেষ করে আমি বলবো সীমাঞ্চল অঞ্চলে অর্থাৎ কাঠিয়াড়, পূর্ণিয়া, আরারিয়া এই সমস্ত জেলাতে আমরা যদি দেখি ব্যাপক সংখ্যায় অর্থাৎ গোটা রাজ্যের নিরিখে গোটা রাজ্যে বিহার রাজ্যে টোটাল মুসলিম সংখ্যা যদি আমরা দেখি মুসলিমের ভোট পার্সেন্টেজ প্রায় 17 থেকে 18% এবং তার মধ্যে কিন্তু সব থেকে বেশি রয়েছে এই সীমাঞ্চল অঞ্চল। এই সীমাঞ্চল অঞ্চলে আমরা যদি দেখি 22টি বিধানসভা সিট রয়েছে এবং এই 22টি বিধানসভা সিটে কিন্তু বিগত নির্বাচনে অর্থাৎ 2020 সালের নির্বাচনে কিন্তু 22টির মধ্যে 12টি আসনেই কিন্তু এনডিএ জোট জয়লাভ করেছিল। আমরা জানি বিজেপি কিন্তু বরাবরই কিন্তু বিজেপি হিন্দু ভোট ব্যাংককে কাছে টানার চেষ্টা করে, কিন্তু এখানে ব্যতিক্রম সীমাঞ্চল অঞ্চলে যেখানে মুসলিম ভোট বড় ফ্যাক্টর, সেই সীমাঞ্চল থেকে কিন্তু একটা বড় অংশ অর্থাৎ অর্ধেক আসন প্রায় অর্ধেক আসন 12টি আসন তারা কিন্তু বিগত নির্বাচনে জয়লাভ করেছিল। ঠিক এই সমীকরণকে কেন্দ্র করে এবারের নির্বাচনে যখন 18.5% প্রায় 18% মুসলিম সমাজ সমগ্র রাজ্যে মুসলিম ভোট পার্সেন্টেজ থাকা সত্ত্বেও মহাগঠবন্ধন কিন্তু তাদের সমাজ থেকে মুসলিম সমাজ থেকে কোনো ফেসকে তারা কিন্তু প্রথম সারিতে রাখেনি, অর্থাৎ ডেপুটি সিএম থেকে শুরু করে তারা কিন্তু কোনো প্রচারের প্রথম সারিতে কিন্তু তারা কিন্তু প্রজেক্ট করেনি। আমার মনে হয় এখানেও কোথাও না কোথাও তাদের ভোট ব্যাংকে ব্যাঘাত ঘটে এই ভোট ব্যাংকটি কিন্তু কনভার্ট হয়েছে এনডিএর দিকে, অর্থাৎ জেডিইউ এবং বিজেপির দিকে কিন্তু এই ভোট ব্যাংক কনভার্ট হয়েছে এবং সেখান থেকে মুসলিম ভোটের একটা বড় অংশ চলে গেছে এআইএমআইএম অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির দল, এআইএম এর দল যে তারা কিন্তু 2020 সালের বিধানসভা নির্বাচনে 5টি আসনে জয়লাভ করেছিল, যদিও পরবর্তীকালে তাদের 4 জন বিধায়ক আরজেডিতে যোগদান করে এবং তাদের একজন বিধায়ক থেকে যায়। সেই 5টি আসনে কিন্তু আবার তারা জয়লাভ করতে চলেছে। এই মুহূর্তে তারা কিন্তু সেই 5টি আসনে বিহার বিধানসভা নির্বাচনের সীমাঞ্চলের 5টি আসনে তারা কিন্তু এগিয়ে রয়েছে। কুনামি, পাপুল, আরেকটি প্রশ্ন, এনডিএর এই যে নীতিশ মোদী নেতৃত্বের সমন্বয় ভোটারদের কতটা প্রভাবিত করেছে? এটি একদমই এই যে নীতিশ এবং কেন্দ্র সরকার এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নীতিশ কুমারের এই জোড়ি আমরা যদি দেখি আজকের নয় বিগত কয়েক দশক প্রায় 1 থেকে 1.5 দশকের আগে থেকে এই জোট কিন্তু বিহারের রাজনীতিতে কাজ করছে। আমরা জানি 2014 সালে কেন্দ্রে বিজেপির ক্ষমতায় এসেছে এবং তারপর থেকে কিন্তু এই সমীকরণ কিন্তু আরো জোরদার হয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি বিহার মডেল, বিহারের যে ডেভেলপমেন্ট 2014 পর থেকে কিন্তু আমরা যদি দেখি একসময় বিহার কিন্তু আমরা জঙ্গল রাজ হিসাবে জানতাম, অর্থাৎ 1995 পর 97, 98 সালে যখন বিহারে জঙ্গল রাজের তকমা পেয়েছিল তখন থেকে কিন্তু সেই জঙ্গল রাজের তকমা থেকে বিহারের ডেভেলপমেন্টের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল। সেখানে আমরা যদি দেখি যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে বিহারের যে উন্নয়ন সেই জঙ্গল রাজ থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস যদি আমরা যদি দেখি তাহলে কিন্তু এখন বিহারে যে এবারের যে নির্বাচন হলো সেখানে কিন্তু পিসফুল ইলেকশন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সেটা এক সময় এই বিহারে যখন সাধারণ মানুষ যখন ভোটদান করতে যাচ্ছিল তখন কিন্তু তারা কিন্তু ভোটদান করতে পারতো না এবং এবারের নির্বাচনে আমরা লক্ষ্য করা গেছে ব্যাপক হারে এবং স্বাধীনতার পর এত সংখ্যক হারে, এত শতাংশ, এত পার্সেন্টেজ হারে বিহারে কিন্তু কোনোদিনও নির্বাচনে অংশগ্রহণ করেনি ভোটদাতারা। এবারে কিন্তু ব্যতিক্রম, তা ছাপিয়ে গেছে বিগত দিনের নির্বাচনগুলিকে যদি আমরা দেখি তা কিন্তু ছাপিয়ে গেছে। গতবারের নির্বাচন আমরা দেখেছিলাম 57% মানুষ 57% মতো ভোটদাতারা অংশগ্রহণ করেছিল, এবারে তা প্রায় 10% থেকেও বেশি তার থেকেও অংশগ্রহণ করেছে।
কুনামি। পাপুল, একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুমি তুলেছিলে, যুব ভোট, অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব ভোট, এবং রাহুল গান্ধী এই যুব ভোটকে টানার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, আমরা সকলেই জানি। সেক্ষেত্রে যুব ভোট কোন দিকে বেশি গেছে, কোন পক্ষের দিকে বেশি গেছে, এ বিষয়ে কোনো রকম ইঙ্গিত পাওয়া গিয়েছে? একদমই কুনামি, যুব ভোট এবং মহিলা ভোট বিহার নির্বাচনের ক্ষেত্রে এবং প্রত্যেক রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ যুব ভোট যারা প্রথমবার ভোট দিচ্ছে তারা কিন্তু, আমরা জানি বিহার সব থেকে পিছিয়ে পড়া রাজ্য, 90-এর দশকেও যা ছিল এবং বর্তমান পরিস্থিতিতেও বিহারকে সব থেকে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় রাখা হয়েছে এবং বিহার রাজ্য কিন্তু আছে। এবং সেই দিক থেকে আমরা যদি দেখি, সব থেকে যদি পরিযায়ী শ্রমিক যদি আমরা বিভিন্ন রাজ্যে যদি দেখি, তাহলে বিহার রাজ্যের শ্রমিকরা প্রত্যেকটি রাজ্যে কাজ করতে যায় এবং এই পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে তাদের জন্য বিশেষ চমক দিয়েছিল। এবং সেখান থেকে এনডিএ গঠবন্ধন, এনডিএ জোটে আমরা যদি দেখি, চিরাগ পাসওয়ান তিনি কিন্তু এবারে স্লোগান রেখেছিলেন বিহার ফার্স্ট এবং বিহারি ফার্স্ট। যারা ইউথরা আছেন, অর্থাৎ তিনি তার যে সমীকরণ, ভোট ব্যাংকে টানার জন্য তার যে সমীকরণ, সেটা ছিল MY সমীকরণ। অপরদিকে MY এর সমীকরণ মহাগঠবন্ধনে আছে, সেটা আমি পরে বলবো। কিন্তু চিরাগ পাসওয়ানের যে MY সমীকরণ, অর্থাৎ মহিলা ভোটকে তিনি টার্গেট করেছিলেন এবং ইউথ ভোটকে তিনি টার্গেট করেছিলেন, এই দুটি ভোটকে টার্গেট করে কিন্তু তিনি এবারে বিধানসভা নির্বাচনে স্লোগান রেখেছিলেন বিহার ফার্স্ট এবং বিহারি ফার্স্ট। বিহারের কোনো ইউথকে, কোনো পরিযায়ী শ্রমিককে বাইরের রাজ্যে কাজ করতে যেতে যাবে না। তারা এবারে যদি ক্ষমতায় আসে, বিহারে কাজ করার সুযোগ তারা তৈরি করে দিবে। এই ফ্যাক্টর হয়তো এনডিএর পক্ষে কাজ করতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু চিরাগ পাসওয়ান 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 22টি আসনে বর্তমানে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এর থেকে আমরা বলতে পারি যে তার যে পারফরমেন্স, বিগত দিনের পারফরমেন্স আমরা লোকসভা নির্বাচনে যখন দেখেছিলাম, তিনি 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি প্রত্যেকটি আসনে জয়লাভ করেছিলেন এবং এই যে তিনি 29টি আসনে লড়ে 22টিতে বর্তমানে তিনি এগিয়ে রয়েছেন, এটাও কিন্তু কম ইঙ্গিত দিচ্ছে না। এর থেকে যে তার যে রেকর্ড, সেটা কিন্তু যথেষ্ট রাজনৈতিক দিক থেকে কিন্তু তাৎপর্যপূর্ণ। অপরদিকে আরেক MY সমীকরণ, যেটা বলেছিলাম মহাগঠবন্ধনের পক্ষে, মহাগঠবন্ধনের MY সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে একেবারে পাপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। YM অর্থাৎ যাদব মুসলিম ভোট ব্যাংক মহাগঠবন্ধনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুসলিম এবং যাদব ভোট ব্যাংক। সেক্ষেত্রে যাদব এবং মুসলিম ভোট ব্যাংক কি এবার গেছে মহাগঠবন্ধনের পক্ষে, এ বিষয়ে কিছু জানা যাচ্ছে? একদমই কুনামি, এই ভোট কনভার্ট হয়েছে বলেই আজকে বিহারের এই ফলাফলের দিকে আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ আগে আমি বললাম সমগ্র বিহার রাজ্যে প্রায় 18% মুসলিম ভোট রয়েছে এবং যাদব ভোট রয়েছে প্রায় 14%-এর মতো। সেখানে মুসলিম ভোট থেকেও যাদবদের ভোট কিন্তু কম রয়েছে। সেখানেও কিন্তু তেজস্বী যাদব ডেপুটি সিএম প্রজেক্ট হয়েছেন এবং মুসলিম সমাজ থেকে কোনো ভালো চেহারাকে প্রজেক্ট করা হয়নি মহাগঠবন্ধনে। কাজেই সেই ভোট কিন্তু অনেকটাই কনভার্ট হয়েছে এনডিএ অ্যালায়েন্সের দিকে। আর যার দরুন এই সংখ্যা বর্তমানে এনডিএ জোট 200+ সংখ্যায় কিন্তু লিডিং করছে এবং মহাগঠবন্ধন কিন্তু পাপুল, তার মানে বলা যেতে পারে এবারে বিধানসভা নির্বাচন, বিহারের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে জাতিগত সমীকরণ ভেঙে উন্নয়ন ভিত্তিক ভোট হয়েছে। একদমই বিগত দিনে আমরা দেখেছি জাতপাতের রাজনীতি, বিহার রাজ্যকে কেন্দ্র করে জাতপাতের রাজনীতি এবং ধর্মীয় রাজনীতি সবকিছু দেখার পর মানুষ, বিহারের প্রত্যেক নাগরিক, প্রত্যেক ভোটদাতা, বিশেষ করে যারা ইউথ ভোটার, যারা প্রথমবার ভোট দিচ্ছেন, তারা হয়তো এবারে চেয়েছে উন্নয়নের পক্ষে ভোট দিতে। উন্নয়নের পক্ষে ভোট পড়েছে বলেই আজ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং এত শতাংশ হারে ভোটদানের হার বিহারে কিন্তু যে বেড়েছে সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। কারণ প্রত্যেক মানুষ চাইছে বিহারের সাধারণ নাগরিক, যারা পরিযায়ী শ্রমিক বিশেষ করে যারা রয়েছেন, তারা যাতে অন্য রাজ্যে না গিয়ে নিজের রাজ্যেই যদি কর্মসংস্থানের যদি সুযোগ পায়, সেটা কিন্তু প্রত্যেক রাজ্যের পক্ষে উন্নয়নের যে দিক, সেটা গুরুত্বপূর্ণ দিক। এবং সেদিক থেকেই কিছুদিন বিহার নির্বাচনের আগে আমরা দেখেছিলাম ছট পরব হয়েছে এবং ছট উৎসবের সময় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তারা নিজের রাজ্যে উৎসবে সামিল হয়েছিল, তারপর থেকে তারা কিন্তু আর কাজে কিন্তু ফিরে যায়নি। তারা হয়তো চেয়েছিল উন্নয়নের পক্ষে ভোট দিয়ে রেজাল্ট কি হয় সেই দিক থেকে তারা কিন্তু সেদিকে তাকিয়ে থেকেই এবারে ভোটদানে অংশগ্রহণ করেছে তাদের একটি বৃহৎ অংশ। পুনামি,
পাপুল, আরেকটি প্রশ্ন, এই যে প্রার্থী নির্বাচন, এবার আমরা এনডিএর ক্ষেত্রে দেখেছি প্রার্থী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মেথিলি ঠাকুর ছাড়াও একাধিক সেই রকম মুখকে তারা সামনে এনেছে। কতটা গুরুত্বপূর্ণ এনডিএর এগিয়ে থাকার ক্ষেত্রে এই প্রার্থী নির্বাচন? একদমই কুনামি, এনডিএর ক্ষেত্রে বিশেষ করে বলবো, প্রার্থী যাকেই সিলেক্ট করুক না কেন, যাকেই সিলেকশন করুক না কেন, বিজেপি যাকেই প্রার্থী করুক না কিন্তু তাদের মধ্যে নেতা একজনই। বিজেপির মধ্যে নরেন্দ্র মোদী এবং জেডিইউর মধ্যে নীতিশ কুমার, এই দুজনকে প্রজেক্ট করেই কিন্তু তারা বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তুমি যেমনটা বললে, আলীনগর কেন্দ্র থেকে বিজেপি মৈথিলি ঠাকুরকে প্রার্থী করেছে ঠিকই, কিন্তু মৈথিলি ঠাকুরের মুখ দেখে কিন্তু সাধারণ মানুষ ভোট দেয়নি। কারণ তারা দিয়েছে উন্নয়নের নিরিখে, প্রধানমন্ত্রীর মুখ দেখে। এবং তার মানে বলা যেতে পারে প্রার্থী নির্বাচনের গুরুত্ব থেকে বেশি কাজ করেছে মোদি ফ্যাক্টর। একদমই, আমি এই কথাটিতে আসতে চেয়েছিলাম। কারণ বিজেপিতে যদি আমরা দেখি, কারণ তারা যদি প্রার্থী যদি তাদের মেন ফ্যাক্টর যদি হয়ে থাকতো, তারা কিন্তু সিএম চেহারা কিন্তু অলরেডি বিহারের নির্বাচনে তারা প্রকাশ করতো। কিন্তু বিজেপির ক্ষেত্রে, এনডিএর ক্ষেত্রে বিহারে কিন্তু তেমনটা হয়নি। যেমনটা মহাগঠবন্ধনে আমরা দেখলাম, যখনই বিজেপি মহাগঠবন্ধন অর্থাৎ আরজেডি থেকে তেজস্বী যাদবকে সিএম প্রজেক্ট করা হলো এবং মুকেশ সাহানিকে ডেপুটি সিএম প্রজেক্ট করা হলো, এবং এই চিত্রটি কিন্তু এনডিএর পক্ষে কিন্তু দেখা যায়নি। তারা কিন্তু একটি মুখ, প্রার্থী যেখানেই হোক, যে 243 আসনের মধ্যে প্রার্থী যেখানেই হোক, এবং এই কথাটি এলজেপি সুপ্রিমো চিরাগ পাসওয়ান কিন্তু বলেছিলেন, আমাদের নেতা একজনই নরেন্দ্র মোদী, এবং বিহার রাজ্যে যার নেতৃত্বে নির্বাচন লড়া হবে তাকে সেই মুখটা হচ্ছে নীতিশ কুমার। নীতিশ কুমারকে ফেস করেই কিন্তু 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলেই আজ এই সংখ্যায় তারা পৌঁছেছে। কুনামি, পাপুল, বিজেপির যে এতগুলো আসন সংখ্যা বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে কি এর পরের নির্বাচনগুলোতে বিজেপিকে অতিরিক্ত সুবিধা দেবে? একদমই কুনামি, একটি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং জাতীয় রাজনীতি, তুমি যেমনটা বলতে চাইছিলে লোকসভা নির্বাচন, এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের ইস্যু কিন্তু আলাদা হয়ে থাকে। লোকসভার নিরিখে আমরা জাতীয় রাজনীতিতে কাকে প্রজেক্ট করা হবে, কাকে প্রধানমন্ত্রী করা হবে এবং কার নেতৃত্বে দেশ চলতে পারে ঠিকভাবে, সেদিকে তাকিয়ে থেকে মানুষ কিন্তু ভোট দেয়। এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন যদি আমরা দেখি, সে রাজ্যের উন্নয়নের নিরিখে কাকে রাখা প্রয়োজন এবং কার নেতৃত্বে সে রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে, সেদিকেই কিন্তু লক্ষ্য থাকে প্রত্যেক ভোটারের, এবং সেই নিরিখে ভোট দিয়েছে বিহারের সাধারণ মানুষ এবং বিহারের 7.5 কোটি মানুষ। কিন্তু অবশ্যই জাতীয় রাজনীতিতে বিহারের এই রেজাল্ট জাতীয় রাজনীতিতে কিন্তু অবশ্যই প্রভাব ফেলবে। যেমনটা আমরা দেখেছিলাম যখন লোকসভা নির্বাচন বিভিন্ন রাজ্যের, তার আগে কিন্তু বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন কি ফলাফল দাঁড়ায় তার উপর কিন্তু জাতীয় রাজনীতি অর্থাৎ লোকসভা নির্বাচন এবং পরবর্তী রাজ্যের যে বিধানসভা নির্বাচনগুলি রয়েছে সেদিকেও কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই বিহার রাজ্যের ভোট ব্যাংকের যে সমীকরণ অর্থাৎ বিহার রাজ্যের যে ফলাফল, সেটা কিন্তু বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং জাতীয় রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কুনামি, পাপুল, শেষ প্রশ্ন, সামনেই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই যে বিহারের ফলাফল, এক্ষেত্রে এই ফলাফলের ছায়া কি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও পড়বে আগামী বিধানসভা নির্বাচনে? দেখো, বিহারের রাজনীতির সমীকরণ এবং বাংলার রাজনীতির সমীকরণ দুটি কিন্তু ভিন্ন সমীকরণ রয়েছে। বিহারের রাজনীতিতে বিজেপির ক্ষেত্রে কি এর সিট সংখ্যা কি বেড়ে যাবে অনেকটা? একদমই, এই মুহূর্তে বিহার রাজ্যের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পশ্চিমবাংলার নির্বাচনের 2026 সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেদিকে কিন্তু এই মুহূর্তে ঠিক ততটা বলা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ কেন, পশ্চিমবাংলার রাজনীতির সমীকরণ ঠিক একটু অন্য রয়েছে। কারণ যদিও বিজেপি এর থেকে মাইলস্টোন পাবে, কিন্তু সিট সংখ্যায় তাদের সেটা প্রতিফলিত হবে কিনা সেটা কিন্তু সময়ের বিষয়। কিন্তু অবশ্যই বাংলার বঙ্গ বিজেপির নেতারা, বঙ্গ ব্রিগেডের যারা প্রথম সারির নেতা রয়েছেন, তাদের এটা ভোকাল টনিক হিসেবে তারা কিন্তু প্রচারের অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন। পুনম,
একেবারেই, অনেক অনেক ধন্যবাদ পাপুল সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক আমার সহকর্মী পাপুল মুর্মুর সঙ্গে। তিনি স্পষ্টভাবে তুলে ধরলেন এই যে বিহারের এই মুহূর্তে যে বিধানসভা নির্বাচনের ফলাফলের যে সমীকরণ আমাদের সামনে রয়েছে, কোন কোন ফ্যাক্টর কাজ করেছে। অন্যদিকে মহাগঠবন্ধনের এই যে এতগুলো আসন সংখ্যা কমে যাওয়া, কোন কোন কারণ রয়েছে, সেগুলোও কিন্তু তিনি বিস্তারিতভাবে একবারে স্পষ্টভাবে তুলে ধরলেন।